বাজান, কে এই মিষ্টি মাটা? চাচি, ও আমার বউ। কথাটা বলে তাকায় অহনার দিকে। ও নিজেও তাকিয়েছিল আমার মুখের দিকে অধিক আগ্রহ নিয়ে। আমার মুখ থেকে বুক ডাকটা শুনে চোখটা নামিয়ে নিয়ে হন হন করে বাসার ভিতর চলে যায়। আমি ভেতরে যেতে নিব অমনি চাচি বলে ওঠে, বাজান, বউ মন হয় তোর উপর রেগে। একটু শক্ত হবি আর রাগ ভাঙাবি। তারপর দেখবি এই বৌমাটাই তোকে শতগুণ বেশি ভালোবাসবে। হ্যাঁ চাচি, চেষ্টা করতেছি তো। তা তুমি এসব জানো কি করে? তোমার রাগও বুঝি চাচা ভাঙাতো? তা নয়তো কি? প্রেম করে বিয়ে করছি। ওই যে দেখো, দারোয়ান বেডে কেমন চেয়ে আছে। চাচির কথায় রহমান চাচার দিকে তাকালাম। সত্যি তিনি অসহায় চাহনিতে তাকিয়ে আছে আমাদের দিকে। যেটা দেখে চাচিকে বলি, দারোয়ান চাচা চেয়ে আছে কেন চাচি? কথাটা বলে চাচির দিকে তাকিয়ে দেখি তিনি মিটি মিটি হাসছে। যা দেখি বলে উঠি, এই এই চাচি, ১ মিনিট, তার মানে তোমার স্বামী হলো রহমান চাচা? চাচি লজ্জা মাখা মুখটা আঁচল দিয়ে ঢেকে বলে, হয়। ওই আর আমি তো এখানে কাজে আইছিলাম যুবক যুবতী বয়সে। তখন এই প্রেম পীড়িত হয়, আমাকেও তারপর বিয়ে। হ্যাঁ, বুঝলাম চাচি, তুমি খুবই রোমান্টিক। যাই হোক, ভেতরে যাই। না হলে আমার উনি আবার রাগ করবেন। আর হ্যাঁ শোনো, মন দিয়ে কাজ করো। চাচাকেও মন দিয়ে পাহারা দিতে বলো। কাজের সময় প্রেম প্রীতি আমি পছন্দ করি না। বাসার ভিতরে ঢুকতেই দেখি আম্মু আর ছোট বোন রিতা ড্রয়িং রুমে বসে আছে। পাশে বড় খালা লিপি খানম, সবার মুখে চিন্তার ছাপ। আমি তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করি, কি হয়েছে খালা, এভাবে তুমি মুখ গোমড়া করে বসে আছো কেন? তোমার মুখে তো আমি আগে সব সময় রাগ আর হিংসা দেখতাম। লিপি খানম কিছুটা ভারাক্রান্ত হয়ে বলে, তৌফিক, বেশি বলিস না। তোর বোন নিশুকে খুঁজে পাচ্ছে না, 6 দিন হলো। এদিকে তোর খালু বারবার ফোন দিয়ে বলছে তার মেয়ের সাথে কথা বলবে। কিন্তু আমি মিথ্যা বলে যাচ্ছি, সে ঘুমায়, সে খায়, সে বাসায় নেই, হ্যান ত্যান। হা হা, তাই নাকি খালা? তা তোমাকে নিয়ে এক জায়গায় যাব, যাবে নাকি আমার সাথে? কোথায় নিয়ে যাবি আমায়? আমার এখন শপিং করার কোনো ইচ্ছে শক্তি নেই। না জানি মেয়েটা আমার কোথায় গেল। আরে খালা, টেনশন করো না তো। দেখো গিয়ে, হয়তো কোনো বড় পার্টি পেয়েছে। বড় আর দামি কিছু গিফট দিয়েছে হয়তো। তাই তার পার্টিকে খুশি করতে কোথাও হানিমুনে গিয়েছে। আমার এমন কথা শুনে আম্মু খেঁকে ওঠে। তৌফিক, তোকে আমি এই শিক্ষা দিয়েছি? তোর খালার কাছে এক্ষুনি মাফ চাইবি? কত বড় সাহস তোর! তুই আমার বোনকে বাজে কথা বলিস? তুই জানিস তোর খালা আমাদের চেয়েও বড় ঘরের বউ। তো কি হয়েছে আম্মাজান? চালচলন তো সেই বস্তির পতিতার মতোই। শুনেছি লিপি খালা এই বয়সেও নাকি হোটেলে গিয়েছিল তার এক নাগরকে নিয়ে। আমার কথা শুনে আম্মু চুপ হয়ে যায়। পরক্ষণে আম্মু বলে ওঠে, আপা, তৌফিক যা বলছে তা কি সত্যি? আরে খালা, কি বলবে, আমিই তো বলছি। আর সে নাগর আর কেউ না। রি বাকিটা বলতে গিয়েও চুপ হয়ে গেলাম। খালার পাশে গিয়ে বসে বলি, খালা, রেডি হয়ে এসো, তোমাকে নিয়ে এক জায়গায় যাব। লিপি খানম মাথাটা নিচু করে দ্রুত চলে যান। বললে ভুল হবে, এক প্রকার দৌড়ে পালিয়ে যান। ভাবলাম হয়তো রেডি হতে গেছে। এবার আমি রিতার পাশে গিয়ে বসে বলি, তা বোন, তোর হাত খুব বেশি চলে তাই না? রিতা কিছুটা ভয়ে ভয়ে বলে, কি বলছো ভাইয়া, বুঝতে পারতেছি না। বুঝবেও না বোন। শোনো, একটা কথা, তোমার বিবাহ তুমি নিজেই করে নিয়েছো, সংসারও করছো, তাই বলে এই তো না বছরের 12 মাসের 11 মাস তুমি বাবার বাসায় থাকবে আর একটা মাস স্বামীর সাথে দূরে কোথাও হানিমুন করে বেড়াবে? ভাইয়া, তুমি আমার বড় ভাই, সম্মান দেই তাই বলে আমার পার্সোনাল বিষয়ে নাক গলাবি না। মা, তোমার ছেলেকে সাবধান করে দাও। রেনু খানম এবার বেশ রেগেই বলে, তৌফিক, তুই কিন্তু বড্ড পরিবর্তন হয়ে গেছিস। তোর বোন এখান থেকেই সংসার করবে, তাতে তোর কি? তোর টাকায় খায় নাকি আমার মেয়ে? হ্যাঁ হ্যাঁ, তো কার টাকায় খায় আম্মাজান? আপনি কি ভুলে গেছেন? বাবা হজে যাওয়ার আগে সবকিছু লিখে দিয়েছেন আমায়। আম্মু আমার কথা শুনে চুপ হয়ে গেল। আবারও রিতাকে বলি, তোকে আজ সময় দিলাম। আগামীকাল বা পারলে আজই চলে যাবি শ্বশুর বাড়ি, যদি বাঁচাতে চাস নিজের সংসার। কথাটা বলে চলে আসি নিজের ঘরে। কতদিন পর নিজের রুমে এলাম, শান্তি লাগছে। এমন সময় অহনার দিকে চোখ যায় আমার। মেয়েটা চেয়ে আছে আমার দিকে, যা দেখে বলি, এই যে মেয়ে, এভাবে তাকিয়ে আছো কেন আমার দিকে? চুপ, তোর কোনো সমস্যা? আমার ইচ্ছে হয়েছে তাই তাকিয়ে আছি। হা হা, বারে, আমার দিকে তাকিয়ে থাকবে আর আমার সমস্যা হবে না, তা কি হয় বলো? চুপ কর তো তুই, বেশি কথা বলবি না। এখন শোন, গোসল করতে যাব আমি। তুই রুমেই থাকবি। বিশ্বাস নিয়ে আবার ওই নিশুর কাছে না চলে যাস। গেলেই বাকি। তুমি তো এখন আমায় ঘৃণা করো, আর কিছুদিন পর নাকি ছেড়েও যাবে। এই চুপ, তোকে আমার ইচ্ছে হলে ছাড়বো, না হলে ছাড়বো না। তবে তার আগে তোকে মানুষ তো বানাই। বাকিটা বলার আগেই অহনাকে নিজের মাঝে টেনে নিয়ে আসি। আর অহনা ছাড়া পাওয়ার জন্য হাত পা ছোড়াছুড়ি করতে থাকে, যা দেখে কিছুটা জোরেই চেপে ধরি আমি। তারপর ওর কানের কাছে মুখটা নিয়ে গিয়ে ফিসফিস করে বলি, শোনো মেয়ে, তুমি আমার বধূ। তোমার মুখ থেকে তো ওই শব্দটা শোনার জন্য বিয়ে করিনি। তোকে বিয়ে করতে বলেছিলাম নাকি? এই চুপ,
আর একবার যদি তুই করে বলেছ সত্যি, সত্যি তখন আমি বাসর করে ফেলবো। এতদিন তোমাকে স্পর্শ করিনি বা স্বামীর অধিকার নিয়ে কাছে আসিনি বলে হসপিটালে যা তাই না বলেছিলে। এখন কিন্তু বাসায়, তাও নিজেদের বেডরুমে দরজাটাও লাগানো। চাইলেই বাসর করে ফেলতে পারি। হ্যাঁ, তুই বাসর করবি? আরে আমি সুযোগ দিলে তো করবি। তোমার সুযোগ দেওয়ার আশায় বসে থাকলে তো। এখন যেমন জোর করে কোলে বসে রেখেছি, তখনও জোর করে বিড়াল মারবো। মাইন্ড ইট। কথাটা বলে অহনার কাঁধে চুমুক দিতে ও কেঁপে ওঠে। নিজের গরম নিঃশ্বাস ওর কাঁধে ফেলতে দরুন এক অনুভূতি হচ্ছিল। আর বউ অহনাও চুপ করেছিল। কিন্তু সেটা স্থায়ী আর বেশিক্ষণ হলো না। দরজা কেউ নক করতেই অহনা ছুটে চলে যায় বাথরুমে। আর আমি গিয়ে দরজা খুলে দেখি খালা দাঁড়িয়ে। খেয়াল করে দেখলাম খালার টাইট টি-শার্ট আর জিন্স পরে দেখতে একদম বাজে লাগছিল। মনে মনে বললাম, হায় রে বুড়ি, বয়স হলো কিন্তু তেজ কমলো না। চল তোর শরীরে কত তেজ বের করে ফেলবো। আমাকে চুপ করে থাকতে দেখে খালা বলে ওঠে, এ কি রে চেয়ে আছিস কেন? আমাকে বুঝি দারুণ হট লাগছে? হ্যাঁ, খালা, লাগছে তো। তবে ভাবছি তোমার মেয়ে নিখোঁজ অথচ তুমি কামিনী রূপে তাকে খুঁজতে যাচ্ছ। আরে বলিস না, তোর সাথে নিশুকে খুঁজে একটা ডেটে যাব, এখন চল যাই। হাসলাম খালার কথা শুনে। আর মনে মনে বললাম, তোমার ডেট করার মতো অবস্থায় রাখলে তো করবে। কথাটা বলে টি শার্ট প্যান্ট পাল্টে বাথরুমের কাছে গিয়ে বললাম, না আমি একটা কাজে বাইরে যাচ্ছি, ফিরতে লেট হবে। কথাটা বলে চলে আসি রুম থেকে। অপেক্ষা করতাম যদি উত্তর আসার সম্ভাবনা থাকতো, তবে সেই সম্ভাবনা নেই বললেই চলে। ড্রাইভ করছি, আমি পাশেই বসে খালা। তার দিকে আড়ো চোখে তাকিয়ে দেখি তিনি আপন মনে কারোর সাথে চ্যাট করছে। সেদিকে আর নজর না দিয়ে চলে আসি লোকালয় থেকে অনেকটা দূরে নিজের বাংলোতে। গাড়ির শব্দ পেতেই বাংলো থেকে বেরিয়ে আসে জেনি। আমাকে দেখে জেনি ছুটে এসে জড়িয়ে ধরতে নেবে, অমনি ওকে বাধা দেই আর বলি, জেনি বোন, ভুলেও জড়িয়ে ধরতে আসিস না। তোর ভাবি যদি তোর পারফিউমের গন্ধ পায় তবে খেয়ে দিবে আমার। আহা, দারুণ বলেছিস তো। একাই নাকি তুলে এনেছিস? আছে গাড়ির ভেতরে, গিয়ে দেখ। মন দিয়ে কি সুন্দর চ্যাটিং করছে তার কচি বয়ফ্রেন্ডের সাথে। আহ, কি বলিস, এ বয়সী বয়ফ্রেন্ড? আমি কি করলাম তবে রে? কোনো বয়ফ্রেন্ড জুটলো না কপালে। চুপ কর তো, ভেতরে যা, আমি আনছি ওকে। জেনি চলে যায় আবারও বাংলোর ভেতরে। আর আমি গাড়ির দরজা খুলে খালাকে বলি, আরে খালা, আর কত নাগরের সাথে লুতুপুতু করবে? এবার তো বের হও গাড়ি থেকে, আমরা চলে এসেছি। হঠাৎ আমার এমন কথা শুনে খালা দ্রুত ফোনটা নিজের ব্যাগে রেখে বলে, কি বলছিস সেগুলো তৌফিক? তুই কি পাগল হয়ে গেছিস? নাগর শব্দটা কত বাজে জানিস তুই? হলেও বা কি, তুমি যে ৪৮ বছর বয়সেও নাগর জোটাতে পেরেছো তাতে তো আমি অবাক। তুই অনেক বেশি বলছিস তৌফিক। তুই কি করতি মনে আছে আমার মেয়ের সাথে? কি করতাম শুনি? কি করতি মানে? আমি নিশুকে নিয়ে আসলেই তো তুই নিশুকে চিপায় নিয়ে যেতি, ছাদে নিয়ে গিয়ে নিজের দের ক্ষুধা মেটাতি। এসব কি জানতাম না মনে করেছিস? আহা, প্রথম যখন ওসব করতে দেখেছিলে বারণ করনি কেন? বারণ করলে বা শাসন করলেই তো আর আমরা ওসব করতাম না। তাছাড়া তোমার মেয়েকে দিয়ে তো তুমি ব্যবসা করেছো, চামড়া বিক্রির ব্যবসা মানে। হ্যাঁ হ্যাঁ, চলো ভেতরে, তোমাকে সব বলছি। কথাটা বলে লিপির হাত ধরে জোরে এক টান মেরে বের করে আনি গাড়ি থেকে। তারপর টেনে হিঁচড়ে বাংলোর ভেতরে নিতে যাব, অমনি লিপি খানম চিৎকার করে ওঠে, কে আছো? বাঁচাও! আমাকে বাঁচাও! হ্যাঁ, হ্যাঁ, তোকে কে বাঁচাবে বল? কেউ নেই। চল, চল ভেতরে, তোর মেয়েকে দেখবি না? মেয়ের কথা শুনে লিপি খানম আরো চিৎকার করতে থাকে। আর ভয়ার্ত চেহারা নিয়ে আমার দিকে তাকিয়ে বলে, তুই নিশুকে এখানে তুলে এনেছিস? হুম, হুম। হ্যাঁ রে, সেদিন আমার বউয়ের সামনে কিস করা, জড়িয়ে ধরার শাস্তি তো দিতেই হবে, তাই না? কথাটা বলে খপ করে পকেট থেকে একটা রুমাল বের করে লিপি খানমের মুখে চেপে ধরতেই তিনি মাটিতে ঢলে পড়েন। এমন সময় জেনি এসে দাঁড়ায় আমার পাশে আর বলে, তুই ভেতরে যা, একে আমরা ভেতরে নিয়ে যাচ্ছি। জেনির কথা শুনে বাড়ির ভেতরে ঢুকতে দেখতেই পাই নিশুকে চেয়ারের সাথে বাঁধা, হাতে পায়ে আর মুখে অসংখ্য আঘাতের চিহ্ন। আমাকে ভেতরে ঢুকতে দেখি নিশু মলিন হেসে বলে, এসেছিস তৌফিক? তুই প্লিজ এখান থেকে আমায় নিয়ে চল, ওরা খুব মেরেছে আমায়, প্লিজ আমায় নিয়ে চল। বুকটা কেঁপে উঠল নিশুর এমন করুণ কণ্ঠ শুনে। এক সময়ের ভালোবাসার মানুষ ছিল, তার কিনা এমন অবস্থা। নিজের অজান্তে চোখ থেকে পানি বের হয়ে গাল বেয়ে পড়ার আগেই মুছে ফেলি। আর কঠোর হয়ে বলি, হ্যাঁ হ্যাঁ, তোকে নিয়ে যাব ভাবলি কি করে বলতো? তোকে তো এখানে আমি এনেছি শাস্তি দেওয়ার জন্য। হাসালি তৌফিক, হাসালি আমায়। তুই না আমায় ভালোবাসতি? আচ্ছা, আমাকে এই অবস্থায় দেখে তোর কি একটুও খারাপ লাগছে না? সত্যি বলবো, লাগছে কিছুটা। তবে তুই যে অন্যায় করেছিস সেটা কি আর ভুলতে পারি বল? কি করেছি আমি? কি করিসনি বল? তুই জানতি আমি বিয়ে করেছি। তবে কেন তুই কিস করলি আমায়? কিস করেছিস ভালো কথা, কিন্তু নেশা লাগিয়ে দিয়েছিলি কেন আমায়? হি, হি, বুঝে গেছিস। তবে আসলে কি করব বল, মেয়ে তো আমি। আর প্রাক্তন প্রেমিক
বিয়ে করে সুখে থাকবে ভাবলেই শরীরে আগুন ধরে যেত, হিংসে হতো। তার মাঝেই রিতা ফোন করে বলল, তোর জীবন থেকে অহনাকে সরাতে হবে, তাই তো আবারও ফিরে এসেছিলাম। আহা! এটা ছিল তোর সবচেয়ে বড় ভুল। এটাই তোর শেষ ফেরা। তোকে তো এখন মেরে ফেললেও শরীরের আগুন নিভবে না আমার। ইস! ভাবতেই পারছি না তোর নেশায় আমি সম্পূর্ণভাবে আসক্ত হইনি, তাও এটা ১ম বার। হয়তো এটাই ছিল মনের জোর। মনে প্রাণে চেয়েছিলাম অহনা কিছু বলুক, ছুটে আসুক। কিন্তু আসলো না। আর আমি কিনা তোকে রুমে নিয়ে গিয়ে বুকের উপর রেখেছিলাম। সাথে এই সুযোগ তুই অর্ধনগ্নও হয়ে ফেলছিলি। আহা! আমার নেশায় তোকে ১ম বার মাতাল করতে পারিনি সেদিন। ইস! নিজেকে মেয়ে ভাবতে লজ্জা করছে। জীবনের ১ম কোনো ছেলে আমার স্পর্শে মাতাল হয়নি। থাক বাদ দে ওসব। এবার তোর মায়ের পালা বুঝলি? তোর সামনে তোর মাকে এমন সাইজ করব যে জীবনেও আর কারো গায়ে পা তো দূরেই থাক, হাতও তুলতে পারবে না। এমন সময় জেনি সহ কয়েকটা মেয়ে লিপি খানমকে পা জোগাড় করে নিয়ে এসে চেয়ারের সাথে বেঁধে দেয়। তারপর জেনি বলে ওঠে, তৌফিক, এ কি খায় বলতো? উফ! এত ভারী, একে তুলতে জান বেরিয়ে যাচ্ছিল। আরে কি খাবে আর? বহু পুরুষের মধু খেয়ে বেরিয়েছে আর নিজের ওজন বাড়িয়েছে। যা, গরম পানি এনে ছিটিয়ে দে ওর মুখে। বলতে দেরি জেনির গরম পানি লিপির শরীরে ছুঁড়ে মারতে সময় লাগেনি। গরম পানি লিপি খানমের শরীরে লাগতে চিৎকার করে উঠে ছটফট করতে থাকে, যা দেখে আমি হাসতে হাসতে বলি, আরে আরে, লিপি খানম এভাবে ছটফট করছে কেন? শরীরে ফোস্কা পড়লো বুঝি? তৌফিক, তোর এত বড় সাহস! আমাকে বেঁধে রেখেছিস আর আমার ছটফট করে দেখে হাসছিস? সেদিন আমার বউ অহনাও তোমার লাথি খেয়ে মেঝেতে পড়ে ছটফট করেছিল। তখন তোমরাও তো হেসেছিলে। সেই দিন ছিল তোমার, তবে আজ দিনটা আমার। তুমি কষ্টে ছটফট করবে আর আমি মনের সুখে হাসবো। তৌফিক, তুই জানিস না আমার স্বামী একজন নামকরা ব্যবসায়ী? তোকে সে এমন অবস্থা করবে? আরে থাম থাম লিপি খানম, তোর স্বামীকে তোর পাশে পেলে তো? তোর সব কাহিনী আমি তোর স্বামীকে দেখিয়ে দিব। কথাটা বলে লিপির ফোনটা হাতে নিয়ে জোর করে ফোনের লকটা খুলে নি। ফিঙ্গার লক ছিল আর গাড়িতে দেখেও ছিলাম কোন আঙ্গুলের, তাই বেশি সময় লাগলো না। ফোনটা খুলে নিশুর বাবা নাফিস খানকে ফোন দেই আমি। দুবার রিং হতেই কেটে যায় ফোন। তার কয়েক সেকেন্ড পরে কল ব্যাক করে নাফিস খান। রিসিভ করে আমি। হ্যালো খালু, কে বলছেন? আমি তৌফিক, গুপ্তচর তৌফিক। ও তৌফিক, বলো খবর কি, কিছু পেলে? হ্যাঁ, সব খবর, সব প্রমাণ পেয়ে গেছি খালু। আসলে জানো তো, বউ রেখে বিদেশ গেলে টাকা পাবে কিন্তু বউ পাবে না। তোমার বেলাতেও তাই হয়েছে। মানে? মানে তুমি যা ভেবেছিলে তাই। তোমার স্ত্রী হাজার খানেক নাগর, যাদের সাথে তোমার স্ত্রী হাজার বারের বেশি ডেট করেছে। ধন্যবাদ তৌফিক। তা মেয়েটাও কি ওর মায়ের মতো? মেয়েটা আরো জঘন্য খালু। সামান্য দামি গিফট দিলেই কাপড় খুলে দেয় তোমার মেয়ে। আহ থাক, ওসব আর না শুনি। আসলে দোষ আমার। তাদের ভালো রাখতে বিদেশ পচে মরছি আর তারা দেশে নষ্টামি করে বেড়ায়। তুমি দেশ থেকেই তো বিজনেস সামলাতে পারতে। হুম? এটাই ভুল ছিল। যাই হোক, ওদের কিছু বলো না, আমি এসব জেনে গেছি। হ্যাঁ, জানাতাম না খালু। তবে তোমার স্ত্রী আর মেয়ে আমার সংসারে আগুন লাগিয়েছে। জানে মেরে দিব দুটোকেই। কথাটা বলে ফোন কেটে হাতে একটা স্টিলের পাইপ নিয়ে এগিয়ে যায় লিপি খানমের দিকে। লিপি খানম, শুনলি তো ফোন আলাপ? আসলে তোর স্বামী তোকে সন্দেহ করতো। বারবার তুই কেন লাখ লাখ টাকা চাইতি? কিসে তুই টাকা খরচ করিস? তাই আমাকে গুপ্তচর হতে বলেছিল, হয়েও ছিলাম। তোর সব ডেটিং করা পুরুষকে আমি চিনি। তবে দেখ, তোর মন মানসিকতা কত নিচু। তুই আমার বোনের স্বামী রাহির সাথে কিনা ডেটিং করছিলি? আহা! সব জেনেই গেছিস। তবে শোন, করব, তাতে তোর কি? ছেড়ে দে এখন। করতেই পারতি, কিছু বলতাম না। কিন্তু যে পা দিয়ে আমার কলিজাকে লাথি মেরেছিস, সেই পা কি আমি আস্ত রাখবো বল? মানে? কি বলছিস তুই তৌফিক? দেখ কি বলি। আচ্ছা ওয়েট, আমার সাথে তোর মেয়েকে লেলিয়ে দিয়ে যে সম্পদগুলো হাতিয়ে নিয়েছিলি তা কি করেছিস বলতো? বলবো না তোকে। কি করবি তুই? লিপির মুখ থেকে কথাটা শোনা মাত্র শরীর সমস্ত শক্তি দিয়ে ওর ডান পায়ের পাতায় আঘাত করতে লিপি চিৎকার করে ওঠে। আহ! কিন্তু কে শোনে কার চিৎকার? একের পর এক আঘাত করেই চলেছে লিপির ২ পায়ে আর চিৎকার করে বলতে থাকে, তোর পা খুব চলে না রে? আমার কলিজাকে এই পা দিয়ে লাথি মেরেছিলি? তোর পাটাই আমি আর রাখবো না রে। বলতে বলতে পা ছেড়ে ২ হাতে মারতে শুরু করি আর বলি, তোর হাতের নখগুলোও রাখবো না। আহা! কি সুন্দর চ্যাটিং করছিলি। এরপর দেখবো কেমনে চ্যাটিং করতে পারিস তোর নাগরদের সাথে। আমাকে এভাবে লিপিকে মারতে দেখে ছুটে আসে জেনি। তারপর, আরে আরে, তৌফিক থাম ভাই থাম। এভাবে মারলে মরে যাবে তো। মরে গেলে যাক, কত বড় সাহস! আমার স্ত্রীকে লাথি মারে। ওর পা গুলো আমি ছিন্ন ভিন্ন করে দেবো ওর দেহ থেকে। কথাগুলো বলতে বলতে আবারও মারতে থাকি লিপির পায়ে। এক একটা আঘাতে লিপি ভয়ঙ্কর চিৎকার করছিল। নিজের মায়ের এই অবস্থা দেখে নিশু চিৎকার করে ওঠে, বাবা আমাদের বাঁচাও! বাবা আমাদের বাঁচাও! নিশুর চিৎকার শোনা মাত্র ওর ঠোঁট বরাবর
লাইট দিয়ে জোরে আঘাত করতে গিয়েও থেমে যাই। লিপির দিকে তাকিয়ে শয়তানি হাসি দিয়ে বলি, "বল লিপি, তোকে কি করব? মেরে দিব নাকি ছেড়ে দিব? আর মারিস না তৌফিক, আর মারিস না, আমি সহ্য করতে পারছি না আর। আমাকে আর মারিস না। হুম? এতটুকু আর সহ্য করতে পারিস না? যাই হোক, তোর মেয়েকে আমার সাথে লেলিয়ে দিয়ে যে সম্পদগুলো হাতিয়ে নিয়েছিলি সেগুলো কি করেছিস বল?" বলছি। আমাকে পানি দে ১ গ্লাস, আমি পানি খাবো। কেউ পানি দাও।" জেনি পানি বোতল লিপি খানমের মুখে ধরতেই লিপি খানম পুরো বোতলের পানি খেয়ে ফেলে জোরে কিছুক্ষণ নিঃশ্বাস নিয়ে বলে, তো তোর থেকে ছলে বলে নেওয়া সম্পত্তিগুলো আমার কিছু বন্ধুদের দিয়ে দিয়েছিলাম। বাকিটা আমার নামেই আছে। গুড। সেগুলো আমাকে ফিরিয়ে দে। আমি জানি আমার কি তোর কাছে আছে। জেনি পেপারস গুলো নিয়ে আয়, সাইন করে নে এর থেকে। জেনি এগিয়ে নিয়ে আসে কিছু পেপারস। সেগুলো লিপি খানম বহু কষ্টে সাইন করে দিয়ে বলে, এবার ছাড় আমায়, আমি মেয়েটাকে নিয়ে চলে যাব তোর খালুর কাছে, আর আসবো না আমি দেশে। হ্যাঁ, তোকে মেরে দিব এবার। তবে বাকিটা বলার আগে ফোনটা বেজে উঠে তাকিয়ে দেখি বাবা ফোন দিয়েছে। দ্রুত রিসিভ করি আমি। তারপর, আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। বাবা, আমি এসব কি শুনছি? তুমি নাকি লিপি আপা আর নিশুকে তুলে নিয়ে গেছো? বাবা, এদের খুব সাহস জানো? আমার বউর শরীরে হাত দিয়েছিল, কিন্তু তাই বলে তাদের মেরে ফেলবে? এই ১ মিনিট, তুমি এসব জানলে কি করে? আরে নিশুর বাবা নাফিস খান বারবার ফোন দিচ্ছিল আমাকে। মিটিং এ ছিলাম, বারবার ফোন দেওয়ায় বিরক্ত হয়ে মিটিং রুম থেকে বের হয়ে ফোন রিসিভ করতেই তিনি কাঁদতে তার মেয়ে আর বউকে বাঁচাতে বলল তোমার হাত থেকে। বাবা, ছেড়ে দিই কি করে? তুমি ছেড়ে দাও ওদের বাবা। এটা আমার আদেশ নয়, অনুরোধ। আমি নিশুর বাবার কান্না শুনে বুঝেছি তার মনে সন্তান, স্ত্রী হারানোর আহাজারি। ঠিক আছে বাবা, দিলাম ছেড়ে। তা ওখানে কার অবস্থা কেমন? আর অবস্থা, এখানে ভেবেছিলাম সবাই পরিশ্রমী হবে, কিন্তু না, সবগুলো অলস। কোনো কিছুই ঠিক নেই। আমি ধীরে সব ঠিক করছি। করতে থাকো বাবা। আমিও এইদিকে ধীরে সব ঠিক করছি। একটু কষ্ট করো। আসলে বাসার পরিবেশটা সবচেয়ে খারাপ। হুম? তবে বেশি তো কিছু হয়নি। সামান্য একটা বিষয় নিয়ে এভাবে ডিরেক্ট করাটা কি ঠিক? জানি না বাবা, আচ্ছা রাখি। এদের মা-মেয়েকে হসপিটালে নিতে হবে তো। ফোনটা রেখে জেনি সহ আরো কয়েকটা মেয়ে সাহায্য করে মা-মেয়েকে হসপিটালে নিয়ে গিয়ে অ্যাডমিট করায়। তারপর নাফিস খানকে ফোন দেয়। একবার রিং হতেই রিসিভ করেন তিনি আর ভয়ার্ত কণ্ঠে বলে, তৌফিক, ওদের মেরে ফেলোনি তো বাবা? না মারিনি, হসপিটালে অ্যাডমিট করিয়েছি। বাবা, ওদের মেরো না। তোমার স্ত্রীর সাথে ওরা যে অন্যায় করেছে এতে তোমার যেমন রাগ কষ্ট হয়েছে আমারও কিন্তু হচ্ছে বাবা। তুমি ওদের মেরো না। আমি জানি লিপি কতটা নিকৃষ্ট কাজ করেছে। মেয়েটাকে দিয়ে তোমায় ফাঁদে ফেলে অনেক কিছুই হাতিয়ে নিয়েছে। পরকীয়া করেছে এসব জানি আমি। কিন্তু দেখো, কিছু বলতে পারিনি। কারণ তোমার খালামণিকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম। এতটা ভালোবাসি যে বলে বোঝাতে পারবো না। থাক, আর আপনার ভালোবাসার কাহিনী শোনাতে হবে না। যাকে ভালোবাসেন তাকে আগলিয়ে রাখতে শিখুন। এভাবে ছেড়ে রাখলে কচি ছেলেও সুযোগ নিতে ছাড়বে না। বাবা, আমি বাংলাদেশের প্লেন ধরবো ১ ঘন্টা পর। তুমি শুধু বলো ওরা কোন হসপিটালে আছে। আমি নাফিস খানকে সব ডিটেইলস বলে ফোনটা রেখে দিয়ে জেনির দিকে তাকাই। জেনিও আমার দিকে তাকায়। এমন সময় আমি বলে উঠি, "জেনি, তোকে শুধু আমি আমার প্রয়োজনে ব্যবহার করি রে। তুই আমার উপকার করে গেলি বারবার। হ্যাঁ? তুইও কম করেছিস নাকি? আমার স্বামী জয় যে পঙ্গু হয়ে বিছানায় পড়ে আছে তার সব চিকিৎসা, আমাদের ভরণ-পোষণের সবকিছুই তো তুই করছিস। বাদ দে ওসব। জয় কিন্তু আমার বন্ধু, সাথে তোর বর মানে আমার দুলাভাই, এতটুকু তো করতেই পারি। তা তোর সাথের মেয়েগুলোকে তো চিনলাম না। ওরা হলো আমার সহকারী। জানিস মেয়েগুলোর স্বামী ওদের ছেড়ে গেছে, যাওয়ার জায়গা নেই, তাই তোর দেওয়া ২ ফ্ল্যাটে একটাতে ওদের সবাইকে রেখেছি। এখন শোন, তোর জন্য সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? লিপি খানমের থেকে যে সম্পত্তিগুলো নিলাম না, তার মধ্যে বড় একটা বাংলো আছে আমার। ওখানে পুকুর, ফার্ম সহ সবকিছুর ব্যবস্থা আছে। তবে সেটা শহর থেকে দূরে। তুই চাইলে ওই বাংলোতে গিয়ে সব শুরু করতে পারিস। তোকে ওই বাংলো আমি লিখে দিব। সত্যি বলছিস? হুম? জয়ের নাকি শহরের কোলাহল ভালো লাগে না, তাই ওটা দিলাম। যা খুশি মতো সংসার সাজিয়ে নি। যিনি খুশিতে জড়িয়ে ধরতে আসলে ওকে আবারও থামিয়ে দিই আর বলি, ধুর, তোর লজ্জা নেই? খালি জড়িয়ে ধরতে আসিস। বাসায় গিয়ে স্বামীকে জড়িয়ে ধরিস। এখন যাই আমি, তোমরাও যাও। জেনেদের বিদায় দিয়ে চলে আসি বাসায়। বাসায় আসতেই চমকে উঠি আমি। নিজের বড় ভাই আর ভাবিকে দেখে। সবচেয়ে বেশি অবাক হই নিজের মা আর বোনকে বড় ভাইকে কান পড়া দিতে দেখে। মা বড় ভাই তামিম চৌধুরীকে বলছেন, "বাবারে, তুই এসেছিস? হ্যাঁ মা, তুমি এতগুলো বছর পর ফোন দিলে আর আমি না এসে পারি বলো? বাবা, আমায় মাফ করে দিস তুই। তোকে আমি বের করে দিয়েছিলাম। আসলে বুঝিনি তুই আমায়
শুধু ভালোবাসিস। আর ওই যে দেখ ছোট চৌধুরী আমাকে যা না তাই বলে অপমান করে। আম্মুর কথা শুনে বড় ভাই কটমট চোখে আমার দিকে তাকায়। তারপর ছুটে এসে আমার টি-শার্টের কলার চেপে ধরে বলে, "শালা তোর খুব তেজ না রে? আমার মাকে তুই যা না তাই বলিস? তোকে আমি" বাকিটা বলার আগে হাতের ইশারায় তাকে চুপ করতে বলি। তারপর বড় ভাই, "তুই তাই তোর এই আচরণটা আমি স্বাভাবিক নিলাম। যাই হোক টি-শার্টের কলার ছাড় নয়তো তোর মুখ আর মুখ থাকবে না।" বড় ভাই আমার কথা শুনে ধীরে ধীরে কলারটা ছেড়ে দেয় আর আমি কলারটা ঠিক করে নিতে নিতে বলি, তোর গালের দাগটা এত বছর পরও আছে রে ভাই? হ্যাঁ, গালটার দিকে তাকিয়ে হলেও তো মনে করতে পারিস ছোট ভাইয়ের সাথে বেয়াদবির ফল কি ছিল? কথাটা বলে ভাবি রিমির দিকে তাকাই। আমি তিনি বসেছিলেন সোফায়। তাকে বলি, ভাবি কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। আমাকে জিজ্ঞেস করবেন না কেমন আছি? তোকে জিজ্ঞেস করবে কেন আমার বউ? তুই কেমন আছিস? আর ভাবি, কাকে বলছিস? আমি তো তোর ভাই না। ত্যাগ করেছি তোকে আজ ৬টা বছর ধরে। হ্যাঁ, ভালো, ভালো। এসেছিস যখন খেয়ে যাস। আমি তো আর কিপটা না যে ৳২ খরচ করব না তোদের জন্য। তামিম চৌধুরী আমার কথা শুনে রেগে গর্জে উঠতে গিয়েও থেমে যায়। তারপর আম্মু রেনু খানমের পাশে গিয়ে তার হাত দুটো ধরে বলে, "আম্মু তুমি আমাকে ক্ষমা করে দাও না।" "হ্যাঁ, দিয়েছি তোদের ক্ষমা করে বাবা। নয়তো কি আর ফোন দিতাম?" এমন সময় রিতাও বলে ওঠে, "হ্যাঁ ভাইয়া, তোমাকে আমরা দুজন ক্ষমা করে দিয়েছি। প্লিজ তুমি আমাদের ক্ষমা করে দাও।" আরে কি যে বলিস বোন, তোকে আমি কত ভালোবাসি জানিস? হ্যাঁ জানি, কিন্তু আমার আরেক ভাই জানো, আমার বাসা থেকে বের হয়ে যেতে বলেছে। তুমি আমাকে আর মাকে প্লিজ তোমার সাথে নিয়ে চলো না। হ্যাঁ, তোদের নিতে এসেছি বোন আমি। মা যাবে আমার সাথে? হ্যাঁ বাবা যাবো। চল এক্ষুনি। এই ছেলের কাছে আমি আর থাকবো না। ছেলেটা একদম বউ পাগল হয়ে গেছে। আমি সব শুনে আম্মুকে বললাম, হ্যাঁ আম্মু বউ পাগল আমি। তামিম চৌধুরী নিয়ে যান তাকে। তবে হ্যাঁ ১ বছরের আগে এখানে আনবেন না কিন্তু। চুপ কর তুই। তৌফিক চৌধুরী আমাকে কি তোর ছোট লোক মনে হয়? আমার মাকে আমি আর এখানে আসতেই দিব না। আমার ছেলে মেয়ের সাথে আমার মা বাকি জীবন হেসে খেলে থাকবে। ভাইয়ের কথার মাঝে চোখ যায় ভাবি রিমির দিকে। তিনি কটমট চোখে তাকিয়ে আছেন ভাইয়ের দিকে, যা দেখে মনে মনে বলে উঠি আমি, এই তো আম্মু খেলা জমে উঠেছে, যাও না বড় ছেলের কাছে। বুঝবে তার বউ কত ভালো। কিছুক্ষণের মাঝে আম্মু আর রিতাকে নিয়ে বাসা থেকে বের হয় বড় ভাইয়া। আর ভাবি আমিও পেছন পেছন যাই। তারা সবাই গাড়িতে উঠে পড়ে এমন সময় বড় ভাই বলে ওঠে, তোর বাবাকে বলিস আর যেন স্ত্রীকে নিতে না যায়। ভাগ করে নিলাম আমি নিজের মাকে আর তোকে দিলাম তোর বাবাকে। কথাটা বলেই চলে যায় তারা। আমিও মুচকি এসে নিজের রুমে ঢুকে দেখি অহনা চুপচাপ বসে আছে আকাশের দিকে তাকিয়ে, যেটা দেখে কিছুটা ধমকে সুরে বলি, এ অহনা, এভাবে দেবদাসী হলে চলবে? স্বামীর এক চুমু দেখিয়ে এমন? তুই কিন্তু বাকিটা বলার আগে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় মেরে বসি ওর গালে। থাপ্পড়কে অহনা চুপ হয়ে যায়। আর আমি বলি, "অনেক হলো তোর তুই তুই। এখন যা চুপচাপ কিচেনে গিয়ে রান্না কর, গোসল করে আসছি আমি।" বাথরুমে গিয়ে মনীষকে গোসল করতে থাকি আমি। কারণ শরীরে লিপির রক্ত লেগেছিল কিছুটা। পাক্কা ১ ঘন্টা ধরে গোসল করে বাথরুম থেকে বের হয়ে দেখি অহনা ঠিক আগের জায়গাতে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে। মুহূর্তে আবারও রাগ উঠে যায় শরীরে, তবুও নিজেকে সামলিয়ে বলি, "রান্না কি হয়েছে? আর এভাবে দাঁড়িয়ে আছিস কেন?" "আসলে আপনি বাথরুমে যাওয়ার পর আমি কিচেনে গিয়েছিলাম। গিয়ে দেখি অনেক কিছু রান্না করা আছে তাই।" "হুম, বলো তাই?" তাই আর কিছু রান্না করিনি। "ভালো, চলো খাবার সার্ভ করবে, আমার ক্ষুধা পেয়েছে খুব।" অহনা কোনো উত্তর না দিয়ে যেতে নেবে অমনি ওর হাতটা টেনে ধরি। হাতে টান অনুভব করে অহনা ঘুরে তাকায় আমার দিকে। কাঁপা, কাঁপা কণ্ঠে বলে, "এভাবে হাত ধরলেন কেন? এবার কিন্তু আমি আপনাকে তুই করে বলিনি। সেজন্য তোমার জন্য বিশেষ এক উপহার আছে।" "আমি বেশ আছি, আমার কোনো উপহার লাগবে না। আপনি তবুও আমাকে আর মারবেন না।" মারব না আর কখনোই। তবে একটু কাছে আসবে তো?" অহন আমার খুব কাছে চলে আসে, এতটা কাছে যে ওর নিঃশ্বাসের শব্দ আমি শুনতে আর অনুভব করতে পারছিলাম। অহনার মাথা নিচু করা দেখে হাতটা অহনার থুতনি ধরে মাথাটা উপর করি। এই ১ম দুজনে চোখাচোখি হয় আমাদের। অহনার চোখের দিকে তাকিয়ে ওর মায়ায় পড়ে যাই আমি। আর ভাবছি, ইস! এত মায়াবী বউ আমার, অথচ আমিই কিনা এতদিন দেখিনি। এমন সময় অহনা বলে ওঠে, "এই যে এভাবে আর কতক্ষণ থুতনিতে হাত ধরে মাথা উঁচু করে রাখবেন? ছাড়ুন না, ব্যথা লাগছে আমার।" অহনার কথা শুনে ঘোরটা কেটে যায়। আস্তে, আস্তে নিজের ঠোঁট জোড়া অহনার ঠোঁটের কাছে নিয়ে যেতেই অহনা চোখটা বন্ধ করে ফেলে, যেটা দেখে হালকা হেসে বলি, চোখ খোলো অহনা, চলো ডাইনিং টেবিলে যাই, ক্ষুধা লেগেছে আমার খুব। অহনাকে ছেড়ে দিই আমি। ও ছাড়া পেয়ে দৌড় মারতে গিয়ে ও থেমে যায়। চুপচাপ স্থির হয়ে দাঁড়ায় দরজার সামনে। তারপর আমার দিকে ফিরে বলে, আসুন। হ্যাঁ চলো। দরজা খুলে বের হই দুজন একসাথে। ডাইনিং টেবিলে নানা ধরনের খাবার। বুঝলাম আম্মু আর বোন রান্না করেছিল বড় ভাইয়ের জন্য। কিন্তু কেউ না খেয়েই চলে গেছে। নিজেরও খেতে ইচ্ছে করছিল না, তবুও জোর করে খেতে লাগলাম। এমন সময় খেয়াল করি অহনা চুপচাপ দাঁড়িয়ে আছে টেবিলের পাশে। কি হলো, এভাবে দাঁড়িয়ে আছো কেন? খেতে হবে তো নাকি?
না খেয়ে তো দেখছি একদম শুকিয়ে কাঠ হয়ে গেছো। আমার খেতে ইচ্ছে করছে না। সেটা আমি শুনতে চাইনি ইচ্ছে করছে কিনা। চুপচাপ চেয়ার টেনে বসো আর খাওয়া শুরু করো। আরে বললাম তো খেতে ইচ্ছে করছে না, আমি খাবো না, আপনি খান। অহনা জিদ করো না, এখন মন মেজাজ ভালো নেই, চুপচাপ চেয়ার টেনে বসো। অহনা আর কিছু না বলে চেয়ার টেনে বসে। প্লেটে পোলাও রোস্ট নিয়ে খেতে থাকি একটু একটু করে, যেটা দেখে আমি বলি, অহনা এভাবে ২-৩টা করে মুখে দিলে প্লেটের পোলাওগুলো শেষ হতে সারাদিন রাত পার হয়ে যাবে। আপনাকে তো বললাম আমার খেতে ইচ্ছে করছে না, তবুও কেন এমন করছেন? চুপ, কোনো কথা নাই। দেখি প্লেট আমার কাছে দাও। কথা বলে অহনার প্লেট নিজের কাছে নেই। সাথে অহনার চেয়ার টেনে নিজের খুব কাছে এনে ভাত মাখতে শুরু করি। যেটা দেখে অহনা বলে, এ কি, আপনি আমার প্লেটের খাবারগুলো মাখছেন কেন? তোমাকে তুলে খাওয়াবো বলে এখন চুপচাপ মুখ খোলো। এক লোকমা ভাত অহনার মুখে তুলে দিই আর ও খেতে থাকে। এক প্লেট পোলাও মুহূর্তেই খেয়ে ফেলে ও। আর তাকিয়ে থাকে আমার দিকে চুপচাপ। যেটা দেখে বুঝে ফেলি পাগলিটা আরো খাবে। তবে এভাবে একবারে কিছু খাওয়া ভালো নয় দেখে বলি, এভাবে এক বসে এত খেতে নেই। বারবার খাও, তবে খাওয়ার সময় অল্প করে। এখন প্লেটগুলো ধুয়ে সোফায় এসে আমার পাশে বসবে। অহনা বাধ্য মেয়ের মতো চলে যায় কিচেনে। আর আমি ফোনটা বের করে বাবাকে ফোন দিই। ওপাশ থেকে বাবা রিসিভ করতেই বলি, আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। বাবা, হঠাৎ এই সময় ফোন দিলি যে? বাবা, তোমার ওখানকার কাজকাম কত দূর? হ্যাঁ, হয়ে এসেছে প্রায়। ম্যানেজার নিয়োগ দিয়েছি, সেই এখন সব দেখাশোনা করছে। গুড। বাবা, তুমি দেশে চলে এসো, অনেক বড় ঘটনা ঘটে গিয়েছে। কি ঘটেছে আবার শুনি? তোর মা আর বোন আবার কিছু করলো নাকি? না বাবা, এবার বড় ঘটনা ঘটেছে। ধুর, তোর হেয়ালি গেল না, ক্লিয়ারলি বলতো কি হয়েছে? তোমার বউ তোমার বড় ছেলে তামিমকে বাসায় এনেছিল। কি? তামিম ওই কুলাঙ্গার কেন বাসায় এসেছিল? আরে আম্মু ডেকে এনেছে, আর তোমার ছেলে এসে তোমাকে আর আম্মুকে ভাগ করে নিয়েছে। মানে আজ থেকে আম্মু তামিমের আর তুমি আমার। কি বলছিস সেগুলো? তাহলে তোর বোন রিতা কোথায়? হ্যাঁ রে বাবা, রিতাও তামিমের বাসায় চলে গিয়েছে। যাই হোক, টেনশন নিও না। তোমার বড় ছেলের কাহিনী তো জানোই। ২ দিন থাক না, দেখবে ঠিক ফিরিয়ে দিয়ে যাবে। বুঝলাম বাবা, আমি আর এখানে থাকবো না। আমি দেশে যেতে চাচ্ছিলাম। বাবা, চলে এসো, আমি যাব এখন ওখানে। তাহলে আজ রাতের ফ্লাইটেই চলে আসি, কি বলিস? হ্যাঁ বাবা, এসো। আমি তাহলে রাখছি। হ্যাঁ রাখ, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ফোনটা রেখে পাশে তাকাই। অহনা চুপচাপ দাঁড়িয়ে আছে মাথা নিচু করে। ওকে দেখে বলে উঠি, কি হলো, এভাবে দাঁড়িয়ে আছো কেন? অহনা পাশে এসে বসতে তো পারো। না, আমি এমনি ঠিক আছি। আমার তো সাহস নেই আপনার পাশে বসার। এই ১ মিনিট আমার পাশে বসতে তোমার আবার সাহসের কি আছে? তুমি আমার কি হও সেটা কি জানো? হুম? আপনি আমার স্বামী, তবে আমি আপনাকে মেনে নিতে চাইলেও সেই দিনের দৃশ্যগুলো বারবার আমার মনে পড়ে যাচ্ছে, তাই মেনে নিতে পারছি না। হ্যাঁ বুঝেছি অহনা, তুমি নিশুকে কিস করা আর ওকে নিয়ে বেডরুমে যাওয়ার কথা ভাবছো, ওটাই মনে করছো? আসলে তুমি জানোই সবারই অতীত থাকে। কারো ভালো, আবার কারো খারাপ। আমার খারাপ ছিল। জানো, বাবার টাকা মজা করে বেরিয়েছি, কিন্তু বহু নারীতে আসক্ত হইনি, তবে ভালোবেসেছিলাম একজনকে। অহনার চোখ দুটো বড় বড় করে আমার দিকে তাকিয়ে বলে, কাকে ভালোবেসেছিলেন? নিশুকে। ও আমার খালাতো বোন, জানোই তো। আসলে ছোটবেলা থেকে ওর প্রতি আসক্ত ছিলাম আমি। ও নিজেও আমার প্রতি আসক্ত ছিল, তারপর হলো ভালোবাসা। তবে ভালোবাসাটা পবিত্র থাকেনি বেশিদিন। নিশি কলেজে ওঠার পরেই কেমন যেন হয়ে গেল। বিভিন্ন উপহার চাইতো, টাকা চাইতো, দিতে না চাইলে জোর করে বলো আর ইমোশনাল করে বলো। আমার সাথে ঘনিষ্ঠ হতো আর চেয়ে নিত, সব মানা করতে পারিনি। তবে যখন জানতে পারি ও ওর মায়ের কথায় আর লোভে পড়ে শরীর দান করেছে আমায়, তখন রাগ হয়েছিল খুব। তবে ভালোবাসতাম তো, তাই কিছু বলিনি। তবে আসল সত্যি তখন জানি যখন নিজ চোখে নিশুকে অন্য পুরুষের সাথে আবাসিক হোটেলে ঢুকতে দেখি। তারপর ওইখানেই সব শেষ। আর কথা হয়নি ওর সাথে। কেন কথা হয়নি? কেন হয়নি বলতে বলিনি আমি। বাবার অফিসে বসতে শুরু করি আমি। ব্যাস, ওসব ভুলে নতুন করে জীবন গোছাতে শুরু করি। তাহলে আপনি সেদিন অত রাতে আমাকে বাঁচালেন কি করে? রাত ২টায় তো আর কোনো অফিস খোলা থাকে না। তোমার রক্ষার উছিলা বলতে পারো। সেদিন কেন যেন ফিরতে ইচ্ছে হয়নি। বসেছিলাম অফিসেই। তারপর হঠাৎ মন বলল, তৌফিক বাসায় যা। আমিও মনের কথায় সায় দিয়ে বাসায় আসতে নিয়েছিলাম। প্রতিমধ্যে তোমার দেখা। তারপর তুমি ভালোই জানো, সকাল পর্যন্ত অপেক্ষা করা, কাজে অফিস খুললে তোমায় বিয়ে করে নেওয়া। আচ্ছা, আমাকে কেন বিয়ে করেছিলেন? সেটাও মন বলছিল আমার। তোমাকে দেখে বুকের বাম পাশটায় কেমন চিনচিন ব্যথা অনুভব হয়েছিল আমার। অজানা কোনো শিহরণ কেঁপে উঠেছিলাম আমি। যাই হোক, এখন পাশে বসো অহনা। অহনা ধীরে ধীরে আমার পাশে বসে। আমি ওর ডান হাতটা নিজের মুঠোয় নিয়ে বলে উঠি, বাবা আসবে আগামীকাল সন্ধ্যায়, বুঝতে পেরেছো? আপনার বাবা আছে? থাকবে না কেন? তাহলে তাকে এতদিন দেখিনি কেন? তিনি হজ করতে গিয়েছিলেন, দেশে আসলেও আমি তাকে আবারও কাজে পাঠাই আমেরিকা।
কেমন ছেলে আপনি? বাবাকে কাজে পাঠিয়ে আপনি বসে থাকেন। তোমার জন্য পাঠিয়েছিলাম প্রিয়তমা। আমার জন্য? অবাক হয়ে জিজ্ঞেস করলাম। অহনার কথা শুনে মুচকি একটা হাসি দেই আর জড়িয়ে ধরে বলি, তোমার জন্য? সেদিনের কথা মনে আছে যেদিন আমার বোন রীতা এসেছিল? হ্যাঁ আছে। সেই দিন দুপুরে তুমি ২ টুকরো মাংস খেয়ে আরো ২ টুকরো মাংস চেয়েছিলে বলে আম্মু তোমায় যে কিল মেরেছিল সেটা আমি জানি। কি? কিন্তু আমি তো আপনাকে বলিনি। তুমি বলনি বলে আমি জানবো না প্রিয়তমা? তা কি হয় বলো? আমি নিজে দেখেছিলাম অফিসে বসেই। কিভাবে? থাক ওটা জেনে লাভ নেই। এখন বলো তোমার বাড়ি কোথায়? অনেকদিন তো হলো তোমার বাবা-মার খোঁজ তো নিতে হবে নাকি? থাক তাদের খোঁজ নিতে হবে না। আর বাবা ছিল আপন এখনো সেও পর। আর সৎ মা তার পরিচয় না দেই সে তো নিকৃষ্ট একজন মহিলা। বুঝেছি। সেদিন হসপিটালে সব কথাই তবে সত্যি বলেছ? এই যে মিস্টার হাসব্যান্ড শুনুন, আমি আর যাই হোক কখনোই মিথ্যা বলি না। বুঝি তো আমি মিসেস চৌধুরী। তা আমাকে কি ক্ষমা করে দেওয়া যাবে? একবারে করতে পারব না। ধীরে, ধীরে আমার মনে আপনি জায়গা করে নিলে তবেই পাবেন আমায়। ওকে, করে নিব আমি জায়গা। এখন চলো তোমাকে নিয়ে একটু ঘুরতে বের হব। না, জনাব, এখনো আমার মনে আপনার জন্য কোনো ফিলিংস তৈরি হয়নি। হলে আমি এমনিই যাব বলতে হবে না? এ কেমন কথা বউ? চলো না ঘুরে আসি দুজন। অহনা আমার থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলে, জি না জনাব। কোনোভাবে সম্ভব নয়। আর হ্যাঁ শুনুন, আমি আমার শাশুড়ির ননদের উপর রেগে বা অভিমান করে নেই, তাদের নিয়ে আসুন বাসায়। আমি তাদের ছাড়া এত বড় বাসায় থাকতে পারবো না। কথাটা বলে অহনা চলে যায়। আর আমি সোফায় শুয়ে পড়ি। এদিকে তামিম আর রিমি আম্মু আর রিতাকে বাসায় নিয়ে যেতেই তাদের ৫ বছরের ছেলে তাহসিন আর ৩ বছরের মেয়ে রাইসা দৌড়ে এসে তামিমের গলা জড়িয়ে ধরে। আর আহসিন বলে ওঠে, আব্বু, এই মহিলা কে? আমাদের নতুন কাজের মহিলা নাকি? তামিম হতবাক হলেও রিমি তার ছেলের কথায় বেজায় খুশি, তবে সেটা মনের ভেতরেই রাখে। এদিকে আম্মু নাতির এমন কথা শুনে বলে, কি বলো ভাই, আমি কাজের মেয়ে হতে যাব কেন? আমি তোমার দাদিমা আর ও তোমার ফুপি। কিন্তু আম্মু তো বলেছে আমার দাদা দাদিমা মারা গেছে, তুমি মিথ্যা বলছো। না দাদু ভাই, আমি তোমার দাদিমা। বাবা তামিম, তুই নাতিকে এটা বলতে পেরেছিস? আমরা না হয় রাগ করে বের করে দিয়েছি তাই বলে এটা শিখাবি? ইয়ে না মানে মা, ওটা রিমি শিখিয়েছে। আম্মু রিমির দিকে তাকিয়ে বলে, বৌমা এটা কি সত্যি? রিমিও খেকিয়ে ওঠে। হ্যাঁ সত্যি। নিজের ছেলেকে বের করে দিয়ে তার ছেলে মেয়ের থেকে দাদিমা ডাক শুনতে চান? আপনার শখ দেখি অনেক। শুনুন, তারা আপনাকে মৃত্যু মনে করে। আশা করি আর তাদের বলবেন না আপনি তার দাদিমা। তাহসিন আর রাইসা শুধু চেনে ওর নানু আর নানির মাকে। কিন্তু ভাবি আমরা তো তোমাদের ক্ষমা করে দিলাম, তুমিও ক্ষমা করে দাও। আর তুমি তো বললে ওদের নাকি আমরা ওর দাদিমা আর ফুপি। হ্যাঁ, কিসের ফুপি রিতা? ওসব ভুলে যাও। এখন চৌধুরী বাসায় নেই। তোমরা আছো আমার বাবার দেওয়া ফ্ল্যাটে। বেশি কথা বললে বের করে দিব ঘাড় ধাক্কা দিয়ে। তামিম বাবা, তুই কিছু বলবি না? কি বলবো মা, আমি কিচ্ছু জানি না। তোমার বৌমা যা বলেছে ঠিক বলেছে। এখানে তোমরা কাজের মেয়ে হিসেবেই থাকবে, এর বেশি কিছু না। আমি আর রিমি অফিস করি তাই তোমরা দুজন আমার ছেলে-মেয়ের দেখাশোনা করবে। তামিম, তুই আম্মু বোনকে কাজের মেয়ে বললি? আম্মুর বিস্ময় ভরা কণ্ঠ শুনে আবারও খেকিয়ে ওঠে রিমি। বলি, চুপ কর তো, তোর ন্যাকামি বাদ দে। যা কিচেন ডান দিকে নাস্তা বানা। বিকেল তো হয়ে গেল, নাস্তা খাবো। কথাটা বলে রিমি তামিমের হাতটা ধরে হনহন করে চলে যায় নিজেদের রুমে। রিনু খানম নিজের ছেলে আর রিতা নিজের ভাইয়ের এমন ব্যবহার দেখে অবাক হয়ে চেয়ে থাকে শুধু। এমন সময় তাহসিন চিল্লিয়ে বলে, এই কাজের মেয়ে, তোমরা দাঁড়িয়ে আছো কেন? আমার ক্ষুধা পেয়েছে, যাও যাও আমার জন্য নুডলস রান্না করে এনো। রেনু খানম যেই বলতে যাবে দাদু ভাই আমি তোমার দাদিমা, অমনি রিতা ফিসফিস করে বলে, মা বাদ দাও, চলো যাই কিচেন, এছাড়া তো উপায় নেই। রেনু খানম আর রিতা বাধ্য হয়ে চলে যায় কিচেনের দিকে। সোফায় শুয়ে শুয়ে বোর হচ্ছিলাম এমন সময় জয় ফোন দেখে উঠে বসি রিসিভ করতেই ওপাশ থেকে জয় বলে ওঠে, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাই জয়, কেমন আছো? আলহামদুলিল্লাহ, তবে আম্মু ভীষণ অসুস্থ ভাইয়া, একা সেবা করতে পারছি না আমি। আর রিতা কি বাসায় আছে? থাকলে ওকে একটু ফোনটা দিন না। আমাকে মেয়েটা ব্লক করে রেখেছে। রিতা নেই ভাই, ও বড় ভাই তামিমের বাসায় গিয়েছে। তা তুমি কি বিয়ে করার সিদ্ধান্ত নিতে পারোনি? আমার বোনের আশা থেকো না। বাকিটা বলার আগেই তামিম বলে, ভাই ওকে আমি আপনাদের থেকে ছিনিয়ে নিয়ে বিয়ে করেছি। আর বিয়ের পর আপনাকে আর শ্বশুর আব্বাকে বলেছিলাম আপনার বোন মেয়েকে আমি ভালো রাখবো, ভীষণ ভালোবাসি। রিতা ছাড়া আমার জীবনে দ্বিতীয় নারী আসবে না ভাইয়া। তাই তো ও যা চায় তাই করি আর শুনি। কিন্তু দেখুন মেয়েটা আমাকে বুঝতোই না। সে মনে করে এখানে থাকলে হাজার কাজ করতে হবে, কিন্তু ওকে আম্মু কিছুই করতে বলতো না। তবুও জয়ের কণ্ঠে হতাশা আর অসহায়ত্ব বুঝতে পেরে বলি, তোমার ভালোবাসা সত্যি হবে জয়। রিতার জন্য অপেক্ষা করো, বড়জোর ১০ দিন দেখবে ও নিজে ছুটে যাবে তোমার কাছে।